হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আর মা, জায়গাটি হলো আলিপুর জেল মিউজিয়াম। আমার বাড়ি থেকে মোটামুটি গাড়িতে 10 মিনিট মতন লেগেছে যেতে। বেশ অনেক বছর হয়েছে এই জায়গাটি একটি হেরিটেজ সাইটে পরিণত হয়েছে, কিন্তু বাড়ির এত কাছে থাকার কারণেই বোধহয় আমরা সেভাবে আলাদা করে প্ল্যান করে উঠতে পারিনি। আজকে মাই বলল যে চল একটু ঘুরে আসি। শুনেছি জায়গাটা সত্যি খুবই ইন্টারেস্টিং, প্রচুর ইতিহাস রয়েছে তার সঙ্গে মিশে। তাই চলো তোমাদের নিয়ে আজকে পৌঁছে গেলাম আলিপুর জেল মিউজিয়ামে। ব্যাস পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামের কাছে। আমরা উল্টো দিকের ফুটপাতটায় দাঁড়িয়েছিলাম। আর এই জেল মিউজিয়ামটি কিন্তু 2019 সাল থেকেই মিউজিয়ামে পরিণত হয়েছে। তার আগে অবশ্যই এটি জেল হিসেবেই কার্যকর ছিল। ঢোকার সাথে সাথেই এখানে অপশন রয়েছে টিকিট কেটে নেওয়ার, কারণ টিকিট ঘরটা রয়েছে ঠিক এর ভেতরেই। বেসিক ঘুরে দেখার জন্য যে টিকিট প্রাইসটা রয়েছে সেটা হলো এক একজনের জন্য 30 টাকা। আর যদি লাইট অ্যান্ড সাউন্ড এই শোটি দেখার থাকে তাহলে এক একজনের জন্য হবে 100 টাকা। আমরা এই বেসিক টিকিটটাই নিয়েছিলাম, কারণ লাইট অ্যান্ড সাউন্ড দেখাটার সময় আমাদের হাতে আজকে ছিল না। তো সেই জন্য এই টিকিটটার থ্রুতে আমরা পুরো জায়গাটা পায়ে হেঁটে সুন্দর করে ঘুরে দেখতে পারবো। এই মিউজিয়ামটিতে ঢোকার সাথে সাথে মুখেই রয়েছে একটি ম্যাপ। তবে এই ম্যাপটির অনেকটি অংশ শুনছিলাম যে বন্ধ রয়েছে, কারণ সেখানে মেরামতের কাজ চলছে। কারণ এটি কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন, মানে কিছু কিছু সেল এমন রয়েছে যেগুলিকে কনস্ট্রাক্ট করা হচ্ছে বর্তমানে। প্রথমেই দেখতে পেলাম একটি জায়গা যেটি আমারও স্কুলের নামে, যার নাম হলো পাঠভবন। জেলে বন্দি থাকার সময়তে তাদের কথা ভেবেই তাদের পড়াশোনা যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু এই উদ্যোগে এই পাঠভবনটি তৈরি হয়েছিল, যেখানে বন্দীদের পড়াশোনা শেখানো হতো। এবং তারপরে আমরা পেলাম একটি রুট ম্যাপ, যেটি অনুযায়ী আমাদের এগোতে হবে। প্রথমে রয়েছে গ্যালোস বা ফাঁসির মঞ্চ, এবং তারপরে রয়েছে এক একটি কারা কক্ষ, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং স্বাধীনতা সংগ্রামীরা, যারা ব্রিটিশ শাসনকালে বন্দি অবস্থায় এখানে যাদের নিয়ে আসা হয়েছিল, তারা ছিলেন। আমরা এই দিকটা বরাবর ঢুকছিলাম যেখানে লেখা ছিল ফাঁসির মঞ্চ। এবং এই অংশটিতে ঢোকার সাথে সাথে যেটি প্রথমেই চোখে পড়বে সেটি হলো একটি নির্জন কক্ষ। এই ফাঁসির মঞ্চে বন্দীদের নিয়ে যাওয়ার আগে একটি নির্জন কক্ষে রাখা হয় এবং নানাবিধ প্রশ্ন করা হয়। সবশেষে জিজ্ঞেস করা হয় তার শেষ কোনো বাসনা আছে কিনা এবং আর কিছু বক্তব্য আছে কিনা। তো সেই ঘরটিও আমরা প্রথমে ঘুরে দেখি চল। এগুলি হলো সেই সাধারণ কক্ষ যেখানে ফাঁসির ঠিক আগের মুহূর্তে বন্দীদের রাখা হতো। এবং বাইরের যে শিকলটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু দৈর্ঘ্যে অনেকটাই বড় ছিল। সব থেকে বড় কথা, জানলাটা কত ওপরে রয়েছে। ব্রিটিশ শাসনকালে হয়তো স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই এই কক্ষে বসার সময়তে, তারা যখন জানেন যে আর কিছুক্ষণের মধ্যেই দেশের জন্য তারা প্রাণ দান করবেন, ঠিক তার আগের মুহূর্তেই হয়তো এই উঁচু দৈর্ঘ্যের জানলাটি দেখতে দেখতে ভাবতেন নিশ্চয়ই একদিন স্বাধীনতা আসবে। এই কক্ষটিতে যার মূর্তি দেখছো তিনি হলেন দীনেশ গুপ্ত। রাইটার্স বিল্ডিং আক্রমণের সময়তে বিনয় বসু এবং বাদল গুপ্তের সঙ্গে আরও একটি নাম জড়িত ছিল, এবং তিনি হলেন দীনেশ চন্দ্র গুপ্ত। দীনেশ গুপ্তের ফাঁসির সাজা ঘোষিত হওয়ার পরে তিনি যখন আলিপুর জেলে ছিলেন, তখন এই কক্ষে থাকাকালীন তিনি তার বোনকে বিভিন্ন রকমের চিঠি লিখতেন। এই যে তার ছবি রয়েছে এখানে, আর দেখতেও পাচ্ছ যে প্রায় 92টি চিঠি এই কক্ষে থাকাকালীনই তিনি লিখেছিলেন। এরকম একটি সাধারণ কারাকক্ষ বা সেল কিরকম হতে পারে সেটি বোঝার জন্য সাধারণ মানুষের জন্যই খানিকটা খুলে দেওয়া হয়েছে দরজাটি। এবং সেখানে ঢুকে আমি আর মা এটাই ভাবছিলাম যে এই এক একটি কক্ষ অনেক অনেক ইতিহাসের সাক্ষী। এই যে 3টি জানলা রয়েছে একদম ওপরের দিকে, সেখান থেকে একটুখানি আকাশ দেখা যায়, এবং সেই একটু আকাশের মধ্যে অনেক স্বাধীনতা সংগ্রামী মুক্তির আভাস পেয়েছিলেন।
ফাঁসি মঞ্চটি দিকে যাওয়ার আগেই রয়েছে একটি অটোপসি রুম, এবং ফাঁসি হওয়ার পরে যখন সেই বন্দি মানুষটির মৃত্যু হতো তারপরে এই অটোপসি রুমেই তাকে নিয়ে আসা হতো। এই সময়টিতে ভীষণই গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ ক্রমাগত কানে বন্দে মাতরম শুনতে পাচ্ছিলাম, এবং সেই সঙ্গে আরও একটি গান, একবার বিদায় দিমা ঘুরে আসি, এটি চলছিল। এবং এটি অবশ্যই মিউজিয়াম কর্তৃপক্ষেরই ঠিক করা, কারণ এই জায়গাটির সঙ্গে সেই অনুভূতিটিকে যাতে সাধারণ মানুষ সহজভাবে নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। এবং সেই গানটি শুনতে শুনতে, বিশেষ করে গানের কথাগুলো যখন শুনছিলাম, তখন সত্যিই কিন্তু খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম আমি এবং আমার মা দুজনেই। বারবার এটাই মনে হচ্ছিল যে কত মানুষ কত অত্যাচারকে সহ্য করে দেশের জন্য স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য লড়াই ক্রমাগত করে গেছেন। আর অবশ্যই এই সেই ঐতিহাসিক ফাঁসি মঞ্চ, যার আশেপাশে গাছগুলিকে দেখতে দেখতে মনে হচ্ছিল এই গাছগুলির ডাল পালা পাতা অনেক কঠিন সময়ের সাক্ষী। ফাঁসি মঞ্চে ফাঁসির সাজা অনুষ্ঠিত হয়েছে, এই কথাটা বলার সাথে সাথে এই বোর্ডটি আমাকে মনে করিয়ে দেন যে যাদের ফাঁসির সাজা অনুষ্ঠিত হয়েছিল তারা সবাই ছিলেন শহীদ। এবং এখানে বিভিন্ন রকমের অত্যাচারের কথা লেখা রয়েছে, যে অত্যাচারগুলোর কথা আমি নিজে খুব একটা আলোচনা করতে ইচ্ছুক নই, কারণ আমার কাছে এগুলি সত্যিই ভীষণ নির্মম বলে মনে হয়েছে। যদি কারুর পড়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো, এবং তার সঙ্গে ছবিও রয়েছে এখানে। এখানে আসার আগের দিন রাত্রিবেলায় যেন টিভিতে লাগান বলে সিনেমাটি দিয়েছিল, এবং সেখানে ঠিক যে ধরনের অত্যাচারের কাহিনী আমরা কিছু কিছু করে দেখতে পেয়েছিলাম, খানিকটা সেই রকম অত্যাচারের কথাও কিন্তু এখানে লেখা রয়েছে। সেই জন্য আর খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা করলাম না। এবার আমরা একে একে অগ্রসর হব সেই সব কক্ষগুলির দিকে যেখানে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা এবং একাধারে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী অবস্থায় কিছু মাসের জন্য এই আলিপুর জেলে ছিলেন। চলো এক এক করে দেখা যাক। প্রথমে যে কক্ষটি দেখছি সেটিতে ডক্টর বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত বন্দী অবস্থায় ছিলেন। কক্ষটির মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ তার মূর্তি রয়েছে, এবং সেই সঙ্গে সেই সময়কার কিছু ছবি দিয়ে তার প্রতি শ্রদ্ধাও জানানো হয়েছে। 1923 সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং চিকিৎসক হওয়ার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত দশের সেবা করে গেছিলেন। ঠিক এর ওপর তলাটায় যে কক্ষগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই যে কক্ষটি চোখে পড়ল সেটি হলো এটি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী অবস্থায় কিছু মাস কাটিয়েছিলেন, এবং যে দিন তাকে এই কক্ষে নিয়ে আসা হয় গ্রেপ্তার করে, সে দিনটিও ছিল আরও একটি 23শে জানুয়ারি 1930 সালের। ঠিক তার পাশেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে কক্ষটিতে ছিলেন, সেই কক্ষটি 1922 সালে ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করে এই কক্ষে বন্দী অবস্থায় আনা হয়েছিল। এবং অবশ্যই অবাক হচ্ছিলাম প্রথমে ভেবে যে তার মূর্তি কি নেই এখানে? অবশ্যই রয়েছে, তবে কক্ষের ভেতরে নয়, রয়েছে সেটি এই কক্ষটি সংলগ্ন যে বারান্দা অঞ্চলটি রয়েছে সেখানে। ঠিক যেন মনে হচ্ছে তিনি অপেক্ষা করছেন স্বাধীনতাপূর্বক এক নতুন দিগন্তের। আর এই রোয়ের সর্বশেষ কক্ষটিতে যেটি দেখতে পাচ্ছি আমরা, সেখানে বন্দী অবস্থায় যিনি ছিলেন তিনি হলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। একজন প্রখ্যাত আইনজীবী হওয়ার সুবাদে তিনি স্বেচ্ছায় স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতেন, এবং তার কৃতিত্বপূর্ণ সওয়ালে বহু বিপ্লবী মুক্ত হয়েছিলেন। আমরা এরপরে এগিয়ে যাচ্ছি নেহেরু কক্ষের দিকে, যেখানে
পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন বন্দী অবস্থায় ৮০ দিনের জন্য। এখানে তার কন্যা ইন্দিরা গান্ধীর একটি মূর্তিও রাখা রয়েছে, কারণ ওই গাছতলাটিতেই বসে ইন্দিরা গান্ধী কথা বলতেন তার বাবার সঙ্গে, যে সময়টায় পণ্ডিত জওহরলাল নেহেরু এখানে বন্দী অবস্থাতে ছিলেন সেই সময়ের জন্য। এবং খুবই অল্প সময়ের জন্য থাকলেও যেটা বলতেই হয় যে এই আলিপুর জেলটিতে এক একজন স্বাধীনতা সংগ্রামী তাদের পদচিহ্ন রেখে গেছেন বলেই কিন্তু আজকে এর ঐতিহাসিক গুরুত্ব সত্যিই অপরিসীম। এই আলিপুর জেল মিউজিয়ামটি পুরোটা যদি ঘুরে দেখতে হয় তাহলে মোটামুটি ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগার কথা। মাঝে মাঝে বেশ কয়েকটি বেঞ্চও রয়েছে, কারণ অনেকটাই ঘুরতে ঘুরতে হয়তো কিছুটা সময় পরে মনে হবে যে একটুখানি বসে একটু জিরিয়ে নিই, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। এখন আমরা যেটি দেখব সেটিকে বলা ভালো যে একটি প্রতীক বা মডেল হিসেবেই রাখা রয়েছে, যেখানে দেখানো হয়েছে দ্বীপান্তরের বন্দি জীবন এবং সেলুলার জেল ঠিক কিরকম অবস্থায় ছিল সেই সময়তে, বিশেষ করে যে সমস্ত বন্দীদের এই দ্বীপান্তরের সেলুলার জেলটিতে পাঠানো হতো তাদের নামও কিন্তু এখানে রয়েছে, আর তার সঙ্গে সেলুলার জেলটা ঠিক কিরকম দেখতে হতো তার একটি মডেলও এখানে রাখা রয়েছে। সেলুলার জেলের অত্যাচার বাকি জেলগুলির থেকে সাংঘাতিক পরিমাণে বেশি ছিল এবং সেই জেলগুলিতে বাংলা থেকে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা গেছিলেন থাকবার জন্য, মানে তাদের পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ৩ জনের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা হলেন বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র কানুঙ্গ। এবং তাদের কি ধরনের পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তারই বিভিন্ন চিত্র আমরা মূর্তির মধ্যে দিয়ে দেখেছি। এখানে তাদের প্রতীক হিসেবেও মূর্তি রাখা রয়েছে। তবে অকথ্য অত্যাচারও কি স্বাধীনতাকে আটকাতে পেরেছিল তা তো ইতিহাসই বলে দিয়েছে। আমাদের এরপরে গন্তব্যটি হলো পুলিশ মিউজিয়াম। যে সমস্ত আগ্নেয়াস্ত্র স্বাধীনতা সংগ্রামীরা ব্যবহার করেছিলেন তার বেশ কিছু এখানে রাখা রয়েছে, আর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসও রয়েছে, সেটা এক এক করে তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করব যতটা আমি নিজে দেখেছি। ঢুকেই ডান দিকে রয়েছে আলিপুর ষড়যন্ত্র মামলায় ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্রটি সেটি, এবং তার সঙ্গে যে বোমটিও ব্যবহার করা হয়েছিল সেটিও রয়েছে এখানে। ১৯০৮ সালে এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহৃত হয়েছিল। এক একটা দিক কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। বিশেষ করে এই জায়গাটিতে যখন এলাম, এই আলিপুর ষড়যন্ত্র মামলায় যে আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহৃত হয়েছিল এবং তার মধ্যে এই যে বইমোমাটি রাখা রয়েছে, যেটা কিন্তু সত্যি খুবই অন্যরকম ছিল। তবে অবশ্যই এই প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছিল আর এই বোমটিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছিল, কিন্তু বইয়ের মধ্যে লেখাগুলিও কিছু কিছু পড়া যাচ্ছিল আর সত্যিই ভেবে অবাক লাগছিল যে সেই সময় কিভাবে কনস্পিরেসি করা হয়েছিল, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তাদের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য। আর এই কক্ষটির বাইরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্য যে মৃত্যু দণ্ডাদেশটি তৈরি করা হয়েছিল তার পাণ্ডুলিপির প্রতিচ্ছবিটি রাখা রয়েছে। এক একটি কক্ষের মধ্যে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় যে কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা বা বিপ্লবীরা চেষ্টা চালিয়ে গেছিলেন অনবরত স্বাধীনতাকে ছিনিয়ে আনার, স্বাধীনতাকে জিতে নেবার। এবং এখানে চার্লস টেগাটের গাড়ির ওপরে যে আক্রমণের প্রচেষ্টা হয়েছিল সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ টায়ার যেটি পাংচার্ড অবস্থায় ছিল সেটিকে এইভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এই সংগ্রামে নারীদের ভূমিকাও যে কতখানি গুরুত্বপূর্ণ ছিল আমরা সেসব ইতিহাস নিশ্চয়ই ছাত্রাবস্থাতেই জানতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে স্ট্যানলি জ্যাকসনের ওপরে বীণা দাস নামে একজন কলেজ ছাত্রী আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। তবে সেই রিভলভারটি উদ্ধার করা গেছিল। আর এবারে যে কক্ষটিতে ঢুকলাম সেখানে রাইটার্স বিল্ডিং আক্রমণের বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে
দীনেশ গুপ্তর লেখা একটি চিঠি পাণ্ডুলিপি। বিনয়, বাদল, দীনেশ এই তিনটি নাম ইতিহাসের পাতায় যেভাবে লেখা রয়েছে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও তাদের নাম কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। আমরা যখন একটি রাস্তার নামকরণ করছি তখন অবশ্যই তাদের কথা উঠে আসছে, কিন্তু সেই ইতিহাসের পাতায় চোখ রাখতেই হয় তাদের সংগ্রামটি বোঝার জন্য। আর এখানে রিভলভারের কিছু নিদর্শন রয়েছে, যেখানে অবশ্যই স্যামুয়েল কোল্টের কথা লেখা রয়েছে, যার উদ্যোগেই এই কোল্ট কোম্পানি বা এই কোল্ট রিভলভারটি চালু হয়েছিল। সে বিষয়ে কিছু তথ্য রয়েছে। যাক, খুব ভালোই এই জায়গাটা ঘোরা হলো। আর আরো একটি বিষয় যেটা তোমাদের জানাতেই হয়, যে যে কক্ষগুলিতে এই জিনিসগুলি সাজানো রয়েছে সেগুলি কিন্তু আগে এক একটি এমন কক্ষ ছিল যেখানে এই আলিপুর জেলের বিভিন্ন সময় আসা বন্দীরা থাকতেন। কেউ কেউ হয়তো কিছু বছরের জন্য ছিলেন, আবার কেউ কেউ ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, কিন্তু তাদের অন্য একটি জেলে অবশ্যই স্থানান্তরিত করা হয়েছে। আর এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি একটি জেনারেল ওয়ার্ড ছিল, যেখানে স্বাধীনতা সংগ্রামের সময় বন্দীরা ঠিক কিভাবে থাকতেন এবং ঠিক কিভাবে তাদের দিন গুজরান হতো সেটাই কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। চলো এটার ভেতরে ঢুকে দেখা যাক বেশ কিছু বছর আগের সেই সময়টাকে আমরা অনুভব করতে পারি কিনা। ব্রিটিশ শাসনকালে কিভাবে বন্দীরা সেই সময়তে একটি কক্ষের ভেতরেই তাদের স্নান কাজ, এছাড়া খাওয়া দাওয়া, চা বানানো, সেটাও আবার লুকিয়ে সেই সমস্ত কিছু করে থাকতেন, তার এক একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর প্রতিটি দৃশ্যের কাছাকাছি গেলে সেন্সর এমনভাবেই ফিট করা আছে যে সেখানে ব্যবহৃত যে কণ্ঠস্বর মনে হচ্ছে তারাই যেন নিজেদের মধ্যে কথা বলছেন। এটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি ছিল। আমাদের যে পারতেই হবে। আমরা প্রায় শেষের পথে চলেই এসেছি। এবার যেটি দেখব সেটি হলো নজরুল সেল। কাজী নজরুল ইসলাম যখন আলিপুর জেলে বন্দী অবস্থায় ছিলেন তখন এই কক্ষটিতেই তিনি ছিলেন, এবং অবশ্যই এই পাশটা খুবই অন্যরকম লাগছিল, কারণ এখানে পর পর সার বেঁধে এক একটি কক্ষ রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটি রেস্ট্রিক্টেড, কারণ এখানে এখন মেরামতের কাজ চলছে। হয়তো আগামী দিনে নতুন কিছু আমরা সেই কক্ষগুলিতেও দেখতে পারি। আর এখানে সত্যি খুব অন্যরকম ভাবে এই কক্ষটিকে সাজানো হয়েছে। মনে হচ্ছে ঠিক সত্যিকারের যেন বিদ্রোহী কবি এই টেবিল চেয়ারে বসে কিছু এমন সৃষ্টি করছেন যা আমাদের আবারও চমকে দেবে। তার বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি দিয়ে এই জায়গাটিকে সজ্জিত করা রয়েছে, এবং তার সঙ্গে তার লেখা বিভিন্ন বই এই কক্ষের মধ্যেই প্রদর্শিত। একদম শেষ সময়টাতে আলিপুর জেলের ইতিহাস সম্পর্কিত একটি স্লাইড শোর ব্যবস্থা রয়েছে, এবং এই হলঘরটির মধ্যে ঢুকলে পরে সেটি দেখা যাবে। বলা ভালো যে একদম প্রথম দিককার আলিপুর জেল এবং তার ঐতিহাসিক গুরুত্ব, ঠিক সেই সময়তে কি ধরনের ঘটনা ঘটেছিল। যেমন এখানে প্রথমেই যে মুখটি ভেসে আসে শ্রী অরবিন্দ ঘোষের, এবং তার যে মামলাটি তখন চলছিল আলিপুর বোমা মামলা, সেই সম্পর্কিত কিছু তথ্য আমরা ভয়েস ওভারের মাধ্যমে শুনতে পাচ্ছিলাম। বিষয়টা সত্যিই অন্যরকম ছিল। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। এই জেল মিউজিয়ামটাতে ঢোকার মুখেই একটি ক্যাফে রয়েছে। আমরা এখন সেখানেই এসেছি একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য, যেহেতু বেশ খানিকক্ষণ ঘোরা হয়ে গেছে। আর চলো এবার মাকে জিজ্ঞেস করি কেমন লাগলো। কিরম ঘুরলে? ঘুরলাম তো খুব ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো লাগলো, দেখার মতো। আমি তো মানে ফাঁসির মঞ্চ দেখে প্রায়
চোখ দিয়ে ইমোশনাল। ঝরঝর করে জল পড়ছিল। প্রচুর বড়, সত্যি খুব ভালো, এবং আমি সবাইকে বলবো নিশ্চয়ই দেখা উচিত। তবে বাড়ি গিয়ে একটি ব্যথার ওষুধ খেতে হবে, পা ব্যথার ওষুধ। প্রচুর হাঁটাহাঁটি। প্রচুর হাঁটা, প্রচুর হেঁটে, কিন্তু সার্থক। তুমি তাহলে রেকমেন্ড করছো এখানে আসার হ্যাঁ। জন্য? তারা দেশের জন্য এত কষ্ট করলো, আর আমি একটু হেঁটে দেখতে পারবো না? পা ব্যথার জন্য বসে পড়বো নিশ্চয়ই। যে আমার পা ব্যথা করছে, আমি আর পারছি না? এসব দেখলাম না, অনেক কষ্টের স্বাধীনতা। সত্যিই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। মানে আমরা এতবার এই জায়গাটা দিয়ে গেছি, বিশেষ করে বাড়ির এত কাছে, অথচ কোনোদিন এখানে আসার কথা, মানে ওই যেটা হয় বাড়ির কাছাকাছি থাকলে আর কি সেইভাবে খেয়াল হয় না, আসা হয় না, সেরকমই। এটা মায়েরই ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটাকে আমি পূরণ করতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। আর সত্যি খুব ভালো লেগেছে। যাই হোক, এখন একটু জিরোচ্ছি আমরা, কারণ অনেকটাই ঘুরেছি। একটুখানি কফি খেতে হবে। আর মানে যেটা মা আর কি বলতে বলছে সেটা হচ্ছে যে আমি মানে আমার ভিডিওর থাম্বনেলের প্রয়োজনে, বুঝতেই পারছো, আমাকে একটা ছবি তুলতে হয়। তো সেইটা মা কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ এরকম একটা জায়গায় এসে ছবি তোলা খুবই কঠিন। ভিডিওটা যেটা আমি করেছি সেটা শুধুমাত্র জায়গাটার, এবং প্রতিটা জায়গা তোমাদের সামনে তুলে ধরার জন্য, যারা বাড়ি বসে দেখতে পারো আমার ভিডিওর মারফত। আমি এটা রেকমেন্ড করবো না যে বাড়ি বসেই দেখবে, অবশ্যই এখানে এসে দেখবে, কিন্তু যাদের ক্ষেত্রে ধরো এখনই সম্ভব হচ্ছে না তাদের জন্য। তবে মানে ছবিটা ওইভাবে কিন্তু আমরা মানে আমি মা দুজনেই কেউ নিজেদের ছবি তুলতে পারছিলাম না। জায়গাটার ছবি তুলেছি, কিন্তু ওই নিজেদের ছবি তোলার ইচ্ছেটা হচ্ছিল না। তা সত্ত্বেও একটা কষ্ট করে এমন একটা জায়গায় কি তুলেছি যেখানে আশেপাশে কিছু ছিল না, শুধু গাছগাছালি ছিল। সেখানে একটা ছবি আমাকে করতেই হতো, কিছু করার নেই, আমার ভিডিওটার জন্য খানিকটা ওইটার স্বার্থেই নেওয়া। যাই হোক, এখন একটুখানি আমরা বসি, কফি এসে গেছে, পরে আবার কথা হচ্ছে। এই ক্যাফেটাতে মোটামুটি দাম ঠিকঠাকই আছে। আমরা দুটো ব্ল্যাক কফি নিয়েছিলাম আর তার সঙ্গে দুটো প্যাটিস নিয়েছিলাম। আমরা খুব ভালো সময় ক্যাফেটার মধ্যে ঢুকে পড়েছিলাম, তার কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপরে একটু বৃষ্টিটা ধরার পরে আমরা আবারও রওনা দিলাম বাড়ির দিকে। সত্যি আজকে মার সঙ্গে, মায়েরই উদ্যোগে খানিকটা, এখানে আসার পরে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি। মাঝে মাঝে এরকম হঠাৎ করে যখন কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হয়, এবং সেটা বাড়ির কাছে ধরো বহুদিন ধরে দেখে আসছি কিন্তু কখনোই সেভাবে যাওয়া হচ্ছে না, সেটা করতে করতে যখন ফাইনালি যাওয়াটা হয় এবং তারপরে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আমরা ফিরছি বাড়িতে, এর অভিজ্ঞতা, এর আনন্দ সত্যিই আলাদা রকম। সেটা যে তোমাদের সঙ্গে কিছুটা আমি ভাগ করতে পারলাম, এটা ভেবে আমার নিজের বেশ ভালো লাগছে। আমরা এইমাত্র বাড়ি ঢুকেছি, আর খুব মানে এত সুষ্ঠুভাবে সবকিছু হয়েছে। তো ওভারঅল আজকের অভিজ্ঞতা অসাধারণ, মানে খুব ভালো লেগেছে ঘুরে। যেরকম দেখলাম, যেরকম অনুভব করলাম, সবটাই মানে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করার। এখন জানি না কতটা ঠিকঠাক মতন হয়েছে, হয়তো অনেক কিছুই খাপছাড়াভাবে দেখানো হলো, আমি জানি না কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে দেখাতে পেরেছি। তাহলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করো তোমাদের কাছের মানুষটির সঙ্গে, যারা আগ্রহী এই বিষয়টি জানার জন্য, জায়গাটি দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।